তো আজকে কিন্তু এক্সাম কি বলে এক্সাম হওয়ার কথা না? জি স্যার। ওকে। টেস্ট প্রসেস মানে হচ্ছে স্টেপ বাই স্টেপ প্রসিডিউর, বা আমরা যে সমস্ত স্টেপস কমপ্লিট করলে একটা টাস্ক কমপ্লিট হয় সেটাকে আসলে প্রসেস বলা হয়। বাট এখানে হচ্ছে দেয়ার ইজ নো ওয়ান ইউনিভার্সাল টেস্ট সফটওয়্যার টেস্ট প্রসেস। কেন ইউনিভার্সাল না? কারণ এটা এখনো ডিফ্যাক্ট হয়ে যায়নি। মানে এখনো ইভলভ করছে। সফটওয়্যার ইন্ডাস্ট্রি যত ইভলভ করবে, সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল যত ইভলভ করবে, যত কালচার ডেভেলপ হবে, টেস্ট প্রসেসও সেরকম ভাবে ডেভেলপ হতে থাকবে। এই জন্য আসলে এটা কোনো স্থির কোনো প্রসেস আসলে মধ্যে চিন্তা করা যাবে না। বাট দেয়ার আর কমন সেটস অফ টেস্ট অ্যাক্টিভিটিস, হ্যাঁ, উইদাউট which testing will less likely to achieve its established objectives. This set of test activities are called test process. And a very simple definition. Definition থেকে আমরা আসলে যে টাস্ক গুলো, অ্যাক্টিভিটি গুলো কি, সেগুলো কি আসলে 7টা অ্যাক্টিভিটি আমরা দেখতে পাই। 1 নম্বর হচ্ছে প্ল্যানিং, 2 নম্বরে মনিটরিং অ্যান্ড কন্ট্রোল, দেন অ্যানালাইসিস, দেন ডিজাইন, দেন ইমপ্লিমেন্টেশন, এক্সিকিউশন অ্যান্ড কমপ্লিশন। যদিও এর আগের ভার্সনে এই অ্যানালাইসিস অ্যান্ড ডিজাইন মিলে আসলে একটা ছিল, আর ইমপ্লিমেন্টেশন আর এক্সিকিউশন ছিল একটা পেজ। এটাকে দুইটা ভাগ করে ফেলা হয়েছে। আমরা যদি এই ফেজ গুলা বা অ্যাক্টিভিটি গুলাকে যদি আমরা একটু দেখি, তাহলে দেখবো যে প্ল্যানিং, মনিটরিং অ্যান্ড কন্ট্রোল, এই দুইটা কাজ হচ্ছে কোর ম্যানেজারের কাজ। একেবারে টেস্ট ম্যানেজার যে হয় তার কাজ হচ্ছে প্ল্যান করা, মনিটরিং অ্যান্ড কন্ট্রোল, এগুলো হচ্ছে ম্যানেজমেন্টের কাজ, আসলে টেস্ট ম্যানেজমেন্ট। অ্যান্ড অ্যানালাইসিস অ্যান্ড ডিজাইন, এটা শুনলে মনে হচ্ছে অ্যানালিস্টের কাজ, তাই না? আর ইমপ্লিমেন্টেশন অ্যান্ড এক্সিকিউশন, এই দুটা কাজ আসলে দুইজনের। একটা হচ্ছে টেস্ট অটোমেশন ইঞ্জিনিয়ার, যে অ্যাকচুয়ালি স্ক্রিপ্ট লিখতে পারে, যে টেস্ট কেস গুলা ইমপ্লিমেন্ট করতে পারে, হ্যাঁ, টেস্ট ইনফ্রাস্ট্রাকচারটা ইমপ্লিমেন্ট করতে পারে, বা টেস্ট ডেটা গুলাকে ইমপ্লিমেন্ট করতে পারে। এই ইমপ্লিমেন্টেশন গুলা হলো টেস্ট ইনফ্রাস্ট্রাকচার যারা তৈরি করে, টেস্ট ডিজাইন যারা তৈরি করে, এদেরকে বলে টেস্ট অটোমেশন ইঞ্জিনিয়ার। সো অটোমেশন ইঞ্জিনিয়ারের কাজ হচ্ছে ইমপ্লিমেন্টেশন করা। আর এক্সিকিউশন বেসিক্যালি টিপিক্যাল টেস্টার, যারা হচ্ছে যে আমরা ম্যানুয়াল অ্যান্ড অটোমেশন টেস্ট এক্সিকিউশন করে, যে তারা হচ্ছে বেসিক্যালি টিপিক্যাল টেস্টার হিসেবে আমরা বলে থাকি সাধারণত এখানে। যেমন আমরা সফটওয়্যার তৈরি করে কারা? প্রোগ্রামাররা। আসলে কি প্রোগ্রামাররা বানাই? ওখানে কতজন লোক আছে না, কিন্তু নাম বলে দিছি প্রোগ্রামাররা বানায়। প্রোগ্রাম তৈরি করে কে? প্রোগ্রামার। হ্যাঁ, তো এরকম টেস্টাররা কি টেস্ট করে? তো টেস্ট এক্সিকিউশন করার দায়িত্ব হচ্ছে টেস্টারের। আর টেস্ট কমপ্লিশন মানে হচ্ছে এই যে টেস্ট প্রজেক্টটা কমপ্লিট হলো, কমপ্লিট হওয়ার সময় আসলে কি করা উচিত, এটা ম্যানেজারাল পয়েন্ট অফ ভিউ থেকে, অ্যানালিটিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে, এইগুলা বেশ বা ডেটা সায়েন্সের পার্সপেক্টিভ থেকে আমরা দেখি হচ্ছে টেস্ট কমপ্লিশনটাকে। তাহলে এটা হচ্ছে ধরা যায় অ্যানালাইসিস বা ম্যানেজারের কাজ, কমপ্লিশনটা। বাট সবাই পার্টিসিপেট করে এখানে, বাট দায়িত্ব থাকে হচ্ছে ম্যানেজারের। তাহলে আমরা খুব সহজেই ভাগ করলাম এবং কতগুলা ডেজিগনেশন আমরা পেয়ে গেলাম। একজন পেয়েছি টেস্ট ম্যানেজারকে, আর টেস্ট অ্যানালিস্ট পেয়েছি আমরা, এরপরে টেস্ট অটোমেশন ইঞ্জিনিয়ার পেয়েছি, আর টেস্টার পেয়েছি, তাই না? তো এই মোটামুটি 1 2 3 4 জনকে পেয়েছি। তবে ইমপ্লিমেন্টেশনের মধ্যে আরো অনেক লোক থাকতে পারে, যেমন অটোমেশন ইঞ্জিনিয়ারও যেমন থাকে, সেরকম সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশনের টাইপের লোকও থাকে, যারা ইনফ্রাস্ট্রাকচারটা তৈরি করে দেয়। হার্ডওয়্যার, নেটওয়ার্ক, সফটওয়্যার ইনস্টলেশন, সেই সমস্ত কাজগুলো টেস্ট প্রজেক্টের জন্য তারা তৈরি করে দেয়, তারা তাদের সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন বলা হয়। হ্যাঁ, তো ক্লিয়ার আমাদের যে টাস্ক গুলা কি কি, এটাকে আপনারা
অন্যভাবে আবার শুনবেন, যেটা হচ্ছে সফটওয়্যার ডেভেলপমেন্টের যে লাইফ সাইকেল ছিল আমাদের, হ্যাঁ, এসডিএলসি, ওখানে কিছু ফেজ ছিল, তাই না? সেই ফেজগুলোর নাম আমরা বলি এসডিএলসি। তাহলে এই ফেজগুলোর নাম দিয়ে আমরা নাম বলতে পারি এসটিএলসি, সফটওয়্যার টেস্টিং লাইফ সাইকেল, এসটিএলসি। ঠিক আছে? প্রত্যেকটা ফেজে যদি আমি একটু মানে একটু পড়াশোনা করি আমরা এরকম ভাবে যে আসলে কাজটা কি, গ্রসলি আমরা জানি প্ল্যানিং এর কাজ কি। সেটা হতে পারে যে কোনো প্রজেক্ট প্ল্যানিং। একটা প্রজেক্ট প্ল্যান, সফটওয়্যার প্রজেক্ট প্ল্যানও যেমন, ওই কি বলে আমার কোনো ব্রিজ তৈরি করার প্ল্যানও একই রকম, আসলে ফ্রেমটা একই রকম, বাট ডেটাগুলো ডিফারেন্ট। সো টেস্ট প্ল্যানিং ইনভলভস কি কি কাজ করে? ডিফাইন দ্য অবজেক্টিভস অফ দ্য টেস্টিং অ্যান্ড এক্সিট ক্রাইটেরিয়া। প্রথমে বলে দিল যে আমার অবজেক্টিভটা ডিফাইন করতে হবে, যে কেন আমি করছি এই টেস্ট, উদ্দেশ্যটা কি, মানে আমি কি কি মিট করব আমি আসলে, এবং তার এক্সিট ক্রাইটেরিয়া কি, তার ডেফিনেশন অফ ডান বের করতে হয়। প্রথমেই দেখতে হয় আমার অবজেক্টিভটা কি, ওটা ফুলফিল হওয়া মানে এক্সিট ক্রাইটেরিয়া। দেন ডিটারমাইন দ্য স্কোপ অ্যান্ড রিস্ক। এই অবজেক্টিভ ফুলফিল করার জন্য কি কি করতে হবে আমার, যে আমার এরিয়াটা কতটুকু, কাজের এরিয়াটা, স্কোপ, সেটাকে বলা হয় স্কোপ। কি কি করবো আমরা, এবং এই কাজ করতে গেলে কি ধরনের রিস্ক আমরা পেতে পারি। কোথায় যাও? তো কি বললাম, এই কাজটা করতে গেলে কি ধরনের রিস্ক পেতে পারে। রিস্ক সাধারণত সিনিয়র লেভেলের লোকজনই বা মাথায় আসবে, জুনিয়ররা রিস্ক সম্পর্কে ধারণা রাখে না। হ্যাঁ, রিস্ক হচ্ছে এক্সপেরিয়েন্স লোকদের কাজ, রিস্ক অ্যানালাইসিস করা, রিস্ককে এস্টিমেট করা, এই ধরনের কাজগুলো হচ্ছে সিনিয়র লেভেলের লোকদের কাজ। জুনিয়ররা রিস্ক সম্পর্কে আসলে ধারণা রাখে না। দেখবেন যে এমনি আপনি প্রাত্যহিক জীবনে যদি দেখেন যে প্যারেন্টসরা অনেক রিস্ক ফিল করে, তাই না? যে বাচ্চা বাইরে গেলে কি কি রিস্ক হতে পারে, কিন্তু ওই বাচ্চা কি ফিল করে? না বাচ্চা স্যার। আরে আমি তো ঠিকই আছি, কোনো সমস্যা নাই। কিন্তু প্যারেন্টসরা এত কেন, কেন এত রিস্ক ইয়ে করে, ইমাজিন করে বা ক্যালকুলেশন করতে যায় যে রিস্ক হতে পারে, প্রবাবিলিটি অফ, হ্যাঁ, রিস্ক যেগুলো আছে সেগুলা কেন চিন্তা করে? কারণ তারা এক্সপেরিয়েন্স হয়েছে, তারা শুনেছে যে এরকম এরকম ঘটনা ঘটে, আমাদের দেশে ছেলে ধরা আছে, হ্যাঁ, ধরে নিয়ে চলে যেতে পারে। তো এরকম অনেক বাজে ছেলের সাথে মিশে যেতে পারে। হ্যাঁ, বিভিন্ন ধরনের রিস্ক আমার যেমন আছে, ঠিক সেরকম সফটওয়্যার টেস্টিং এও অনেক ধরনের রিস্ক আছে, সেগুলাকে এখানে স্পেসিফাই করতে হবে এখানে। Then the approach for meeting the test objectives within constraint imposed by the context. So আমার যে কোনো প্রজেক্ট যখনই বলবো তার কনস্ট্যান্ট থাকে, যে আমার কনস্ট্যান্ট কি, তিনটা কনস্ট্যান্ট। একটা হচ্ছে টাইম, টাইম কনস্ট্যান্ট, এর মধ্যে শেষ করতে হবে, we have to meet the deadline, দেন আমার বাজেট যা আছে তার থেকে বেশি করা যাবে না, এন্ড দ্য রিসোর্স আমার যা আছে সেটারও বেশি করা যাবে না। কারণ এই তিনটাই ওতপ্রোতভাবে জড়িত। আমি যদি রিসোর্স বাড়াতে চাই, টাকা লাগবে, তাই না? ফ্রি আর পাওয়া যাবে না, আর বাজেট তো এক্সিড করবে। অতএব কনস্ট্রেইন মানে হচ্ছে বাধ্যবাধকতা, হ্যাঁ, এর বাইরে যাওয়া যাবে না, এর ভিতর থেকেই ইউ হ্যাভ টু ম্যানেজ ইট। হ্যাঁ, আমরা এই হচ্ছে আপনার দেওয়া আছে, এটা দিয়ে আপনাকে ম্যানেজ করতে হবে। এটা যদি ম্যানেজ করতে পারেন দেন ইউ আর এ গুড ম্যানেজার। হ্যাঁ, তাহলে আপনি খুব ভালো প্ল্যানার, আপনি খুব ভালো অর্গানাইজার। হ্যাঁ, বেসিক্যালি ম্যানেজার, খুব ভালো ম্যানেজাররাই হচ্ছে উইদিন দ্য বাজেট, উইদিন দ্য টাইম কনস্ট্রেন্ট এন্ড উইদিন দ্য রিসোর্স কনস্ট্রেন্ট সে প্রজেক্ট সাকসেসফুল করতে পারে, অবজেক্টিভ মিট করতে পারে সে। আচ্ছা, এবং এটার জন্য কোন অ্যাপ্রোচ, মানে অ্যাপ্রোচ বলতে এখানে কি বোঝায়? অ্যাপ্রোচ আমি কাজের পদ্ধতি হতে পারে, কেউ বলে স্ট্র্যাটেজি, তাও হতে পারে। অ্যাপ্রোচ, স্ট্র্যাটেজি বা
আমি কিভাবে করব, এইটা টোটালি ডিপেন্ড করে হচ্ছে ওই যে ব্যক্তি ম্যানেজার যে ডিসিশন নিচ্ছে, যে আসলে স্টিয়ারিং এ বসে আছে, তার হচ্ছে ক্যারিসমেটিক আমরা বলি স্ট্র্যাটেজি, যেটা সেটা হচ্ছে সে কিভাবে কাজ করতে চায়। একই কাজ এমন ভাবে করতে চায় হয়তো সে সাকসেস হয়, কিন্তু আবার আমরা করতে গেলে পারি না। এর যে ক্যারিসমেটিক লিডার বলে, যারা হচ্ছে আসলে স্ট্র্যাটেজাইজ করে। স্ট্র্যাটেজি ইজ ভেরি ডাইনামিক একটা বিষয়, যে আমি কোন একটা কাজ কোন সময় কোন ভাবে করব, দ্যাট ইজ মাই স্ট্র্যাটেজি। এমন হতে পারে যে আমি যেমন রসুল সালামের স্ট্র্যাটেজি কি ছিল, যুদ্ধ জয় হবে কিন্তু রক্তক্ষয় হবে না, তাই না? কম রক্তক্ষয়ে যেন বিজয় লাভ করতে পারি, এটা হচ্ছে স্ট্র্যাটেজি। যে ব্রাশ ফায়ার করে গুলি করে মেরে ফেললাম সব, দিস ইজ নট এ স্ট্র্যাটেজি। তো এরকম যে কোনো আমার রিস্ক থাকতে পারে আমার কাজের, হ্যাঁ, বিভিন্ন ধরনের কনস্ট্রেন্ট থাকতে পারে, বাট তার ভিতরে আমাকে অ্যাপ্রোচটাকে ফিক্স করতে হয় যে আসলে কি পদ্ধতিতে কাজ করলে আমি এটা অ্যাচিভ করতে পারবো। স্পেসিফাইং সুইটেবল টেস্ট টেকনিক্স এন্ড টাস্ক, এটাকে স্পেসিফাই করতে হবে যে আপনার কোন পদ্ধতিতে। এই অ্যাপ্রোচ, টেকনিক্স, স্ট্র্যাটেজি খুব কাছাকাছি, হ্যাঁ, বাট তারপরে হচ্ছে প্রত্যেকটা কাজের আসলে করার পদ্ধতি থেকে, হ্যাঁ, টেকনিক গুলো আসলে আমরা কোন কোন সময় কোন টেকনিকটা ইউজ করা উচিত, হ্যাঁ, আমি কোনটাকে কতদূর পর্যন্ত ডেপথে টেস্ট করব নাকি জাস্ট উপর উপর টেস্ট করে চলে যাব, হ্যাঁ, এগুলোও ডিটারমাইন করা লাগে। ফর্মুলেটিং এ টেস্ট সুইট শিডিউল ফর মিটিং a deadline with the resource and the budget, এটা ওই যে কনস্ট্যান্টের কথাই বললো, এটা ফর্মুলেশন করতে হবে আপনাকে, যেটা হচ্ছে শিডিউলটা কেমন হবে টেস্টিং এর জন্য, যাতে করে ডেডলাইন মিট করতে পারি। হ্যাঁ, খরগোশের মতো করলে হবে না, যেহেতু আমি জোরে দৌড়াইতে পারি একটু ঘুমাইনি, শিডিউল করা উচিত কচ্ছপের মতো। স্লো কাজ হবে, অল্প অল্প করে হবে, কিন্তু আস্তে আস্তে কমপ্লিট হয়ে যাবে। The test plan may be revisited based on feedback from monitoring and control activities. So আমাদের প্ল্যানিং এর পরে যেমন মনিটরিং এন্ড কন্ট্রোল আছে, সো মনিটরিং এন্ড কন্ট্রোল এর সময় আমরা যদি দেখি কোনো ডেভিয়েশন হচ্ছে, তাহলে আমাকে এই প্ল্যানটা, তো আমি এক্স্যাক্টলি যে প্ল্যান করেছিলাম সেইভাবে তার চলবে না, কারণ অলরেডি ডেভিয়েশন হয়েছে, তখন আমাকে কি করতে হবে? সো আমাকে আবার প্ল্যানটা নিয়ে স্টাডি করে দেখতে হবে যে এই কনটেক্সটে আমি কি করব। সো তার মানে কি, দ্য প্ল্যান, ইনিশিয়াল প্ল্যান ক্যান বি মডিফাইড, তাই না, অ্যাডজাস্টেড। হ্যাঁ, আমাকে অ্যাডজাস্ট করতে হবে যে আমার কাজ যতটুকু হওয়ার কথা, আমরা তো যেহেতু পিছিয়ে গেছি, অতএব এটাকে কিভাবে আবার রেল লাইনে উঠানো যায়, তার জন্য আমাকে প্ল্যান করতে হয়, সে আবার রিভাইজ করতে হয় আমার আমার ইয়েগুলা, টেস্ট গুলাকে, প্ল্যানটাকে রিভাইজ করতে হয়। এবং এই ডাটাগুলো কোথায় পেলাম? মনিটরিং এন্ড কন্ট্রোল। সো মনিটরিং মানে হচ্ছে আমি ডেটাকে রিড করছি, স্ট্যাটাস রিড করছি, অলওয়েজ প্রজেক্টের স্ট্যাটাস কোথায় আছে। আর কন্ট্রোলিং মানে হচ্ছে বেসিক্যালি দ্য মডিফাইড প্ল্যান, মানে প্ল্যানটাকে অ্যাডজাস্ট করাকে কন্ট্রোলিং বলা হয়। সো প্ল্যান কি, স্ট্র্যাটেজি কি, এক্সিট ক্রাইটেরিয়া কি, এটা আছে আপনাদের জন্য স্লাইডটা, এটা আপনারা জাস্ট স্টাডি করবেন। এটা স্ট্র্যাটেজি সম্পর্কে আমার বলে দেওয়া আছে, আর এটা জাস্ট বুকিশ ডেফিনেশন। দেন এরপর মনিটরিং অ্যান্ড কন্ট্রোল। মনিটরিং অ্যান্ড কন্ট্রোল, এটা যদিও একটু আগেই বলে ফেললাম যে আসলে আমার অনগোয়িং একটা প্রজেক্টকে কন্টিনিউয়াস আমাকে মনিটর করতে হয়। তো মনিটর করার জন্য আমরা যে ভিউ পয়েন্ট দিয়ে তাকাই, সেটা বেসিক্যালি মনিটর। আমরা বলি না আমাদের মনিটর মানে আমি যেখান দিয়ে তাকাচ্ছি। সো একটা প্রজেক্টের কোন কোন জায়গায় আমি তাকাবো, কোন কোন ম্যাট্রিক্স গুলো আমি আসলে দেখব, সেগুলাকে ডিফাইন করে নিয়ে
আমাকে কন্টিনিউয়াস একটা ডেটা রিড করতে হবে, স্ট্যাটাস রিড করতে হবে, হ্যাঁ, এবং সেটা আমার প্রজেক্টের যে প্ল্যান ছিল সেই প্ল্যানের সাথে কম্পেয়ার করতে হবে। এই জন্য প্রথমে বলছে কম্পারিজন অফ অ্যাকচুয়াল প্রোগ্রেস এগেইনস্ট দ্য টেস্ট প্ল্যান ইউজিং এনি টেস্ট মনিটরিং ম্যাট্রিক্স ডিফাইন্ড ইন দ্য টেস্ট প্ল্যান। সো টেস্ট প্ল্যানের ভিতরেই ডিফাইন করা থাকবে আমার যে আমি আসলে কোন কোন বিষয়গুলোর দিকে দৃষ্টি দেব, কোন কোন ডেটাগুলাকে আমি অবজার্ভ করব, মানে মনিটরিং করব। সেই ভিউ পয়েন্ট গুলা আমরা যদি একটা ড্যাশবোর্ডের কথা চিন্তা করি, তাহলে আমার কতগুলা ছোট ছোট যে ড্যাশবোর্ড, যে গ্রাফ বা ম্যাট্রিক্স, নাম্বারস, এই সমস্ত বিষয়গুলো যেন আমার চোখের সামনে থাকে, সো দ্যাট আই ক্যান ম্যানেজ দ্য টেস্ট প্রজেক্ট। হ্যাঁ, যেমন কি কি দৃষ্টিতে আপনাকে যদি বলা হয় যে আপনি দেখেন তো টেস্ট ঠিক মতো চলছে কিনা, টেস্টের প্রজেক্টটা কোন কোন ডেটাগুলো আপনি আসলে নেওয়া উচিত আপনার চোখের সামনে ড্যাশবোর্ডে, বলেন তো কেউ আইডিয়া বা এক্সপেরিয়েন্স যদি থাকেন বলেন, আপনার ড্যাশবোর্ডটা কেমন হওয়া উচিত? সামারি থাকবে, নাম্বার। কিসের বলেন? হাইপোথিসিস বলা, একদম ডাইরেক্ট বলতে হবে। আমি যদি বলি হচ্ছে গিয়ে মনে করেন এমপ্লয়ি, তাহলে হচ্ছে গিয়ে আমার কতজন এমপ্লয়ি, আজকে কতজন আসলো, কতজন ছুটিতে আছে, এভাবে যদি ধরি। না না, টেস্ট টেস্ট ম্যানেজমেন্ট, টেস্ট ম্যানেজ, টেস্ট ম্যানেজ অন্য অন্য না, অন্য ড্যাশবোর্ড না, এই এই টেস্ট ম্যানেজারের স্ক্রিনে থাকে, শুনতে পাচ্ছি না। ড্যাশবোর্ড কি আসলে জানেন? ড্যাশবোর্ড কি? জি স্যার, ড্যাশবোর্ড লগ ইন মানে হওয়ার হচ্ছে পর কি? কার্ড স্ক্রিন। হ্যাঁ, কি? স্যার আপনার কোনো সিস্টেমে লগ ইন করার পরে ফার্স্ট যে স্ক্রিনটা আসে, ও না, ওটা তো মানে আসে, স্যার। ইউজার হোম যেটা, সেটা তো আসে, কিন্তু ওখানে একটা হ্যাঁ স্যার, ড্যাশবোর্ড থাকে। ড্যাশবোর্ডটা আসলে কি জিনিস আসলে? যেমন আপনার গাড়ির ড্যাশবোর্ড আছে না, এটা যারা প্রাইভেট মানে গাড়ি চালাইছেন তার ড্যাশবোর্ড আছে না, ড্যাশবোর্ডে কি থাকে? স্যার ইনফরমেশন। হ্যাঁ, আর এইসব আপনি স্যার স্পেসিফিক কথা ড্যাশবোর্ড বলেন। হচ্ছে বেসিক্যালি হাই লেভেল কিছু ইনফরমেশন যেখানে থাকে, যেটা আমরা আসলে হুম, ঢুকেই বা খুব না, প্রথমেই যেটা দেখতে পারি। আমি গাড়ির ড্যাশবোর্ডের কথা বলছি, বলেন এটা গাড়ির ড্যাশবোর্ডে কি কি থাকে? স্যার স্পিড মিটার, ফুয়েল মিটার। স্পিডোমিটার থাকে, ফুয়েল মিটার থাকে, আর কি থাকে? টাইম থাকে। টাইম, ঘড়ি দেখবো তাই না কয়টা বাজে? ইয়ে থাকে, হিট মিটার থাকে, হিট, যে ইঞ্জিনের হিট কত হয়েছে, কারণ বেশি হিট হয়ে গেলে পুড়ে যায় ইঞ্জিন। হ্যাঁ, যাই হোক, ওখানে প্রয়োজনীয় যে জিনিসগুলা সেগুলা থাকে। একজন টেস্ট ম্যানেজার, আচ্ছা নর্মাল এইচআর ম্যানেজারের ড্যাশবোর্ড কেমন হওয়া উচিত বলেন তো? এইচআর এর ড্যাশবোর্ডে খুব সহজ ব্যাপার, হিউম্যান রিসোর্সের যে সমস্ত আমাদের এখন কারেন্টলি কতজন এমপ্লয় আছে, হ্যাঁ, আমি যদি এটাকে বলি ডিপার্টমেন্ট ওয়াইজ এমপ্লয়ি গুলা কেমন, কত, কোন ডিপার্টমেন্টে কত আছে, হ্যাঁ, আমি যদি দেখি যে আচ্ছা আমাদের মান্থলি টোটাল স্যালারি কত, ডিপার্টমেন্ট ওয়াইজ স্যালারি কত আমরা দিচ্ছি, তাই না, আমার রিক্রুটমেন্ট রেট কেমন, আমার টার্নওভার, এমপ্লয়ি টার্নওভার রেট কেমন, তাই না, এই সমস্ত তথ্যগুলো তার সামনে থাকা উচিত না? অ্যাভারেজ এজ, লিভিং পার্সেন্টেজ।
স্যার আপনার কথা আটকে যাচ্ছে মনে হয়। হতে স্পেসিফাইড হতে পারে যে কত স্যার কথা আটকে আটকে যাচ্ছে, শোনা যাচ্ছে না ক্লিয়ার ভাবে। শোনা যাচ্ছে? এখন শোনা যাচ্ছে? হ্যাঁ, স্যার স্যার আপনি কি একটু না স্যার, এখনো প্রবলেম করতেছে স্যার। একটু মানে ভালো হবে। হুম, আচ্ছা, এখন শোনা যাচ্ছে? জি স্যার, এখন ঠিক আছে। সদ্য স্বাধীন দেশ তো এখন কিছু একটু ঝামেলা হবে, তাই না? কিন্তু স্যার টেস্টের কথা বললে তো সবাই গরম হয়ে যাচ্ছে মাথা। হ্যাঁ, কি হলো? বলছি স্যার স্বাধীন দেশে যদি কেউ টেস্টের কথা বলে তাহলে তো সবার মাথা গরম হয়ে যাচ্ছে এখন। টেস্ট মানে? কেউ টেস্ট করতে রাজি না। হুম, যাই হোক, আমরা মাথা গরম করলেও যা হবে, ঠান্ডা রাখলেও তাই হবে। অতএব ঠান্ডা রাখা ভালো, খামাখা প্রেশার বাড়িয়ে লাভ কি? আমরা বাংলাদেশের লোকজন অনেক বেশি উৎসুক, অনেক বেশি উৎসুক সবকিছু ব্যাপারে, খুবই সেন্সিটিভ, হাইলি সেন্সিটিভ। মালয়েশিয়াতে আমি জিজ্ঞেস করলাম তোমাদের দেশে যে আন্দোলন হচ্ছে তোমাদের কোনো কি মত, ওরা কিছু জানেই না। হ্যাঁ, সরকার পরিবর্তন হচ্ছে কিছু জানেই না ওরা, মানে ওগুলো হচ্ছে আমাদের ব্যাপার না, ওরা তো রাজনৈতিক যারা রাজনীতি করে তাদের ব্যাপার, আমরা কি করবো, আমরা জনগণ, ওই ব্যাপারে কোনো চিন্তাই নাই এদের। বাট আমাদের জনগণ সবসময় ইনক্লুড থাকে, তাই না, সবকিছুতে। আচ্ছা, এটা আমরা আবার ফিরে আসি, সেটা হচ্ছে যে আমাদের যে ড্যাশবোর্ডটা থাকা দরকার একজন টেস্ট ম্যানেজারের, যেমন আমার টেস্ট টেস্ট ম্যানেজারের ডেসক্রিপশন আছে, কারেন্ট প্রজেক্ট চলতেছে, কোন প্রজেক্টে কে টেস্ট করতেছে, ডেডলাইন কি, এই টাইপের জিনিস। হ্যাঁ, মানে যদি আমার টেস্ট ম্যানেজার প্রজেক্টের হয় তার ডেডলাইন, আন্ডারে যেগুলো। হ্যাঁ আমার প্রজেক্টের ডেডলাইন তো থাকবেই, এ পর্যন্ত কতগুলা টেস্ট কেস ডিজাইন করা আছে এবং কতগুলা টেস্ট কেস এক্সিকিউট হয়েছে, কতটুকু বাকি আছে, তাহলে কি স্যার এগুলো স্যার পরিমাণ প্রজেক্ট ওয়াইজ আসতে হবে না, মানে টেস্ট কেস ডিজাইন করে কতটুকু এগুলো তো স্যার প্রজেক্ট ওয়াইজ আসতে হবে। এখন স্যার একটা টেস্ট প্রজেক্ট ম্যানেজার তো স্যার অনেকগুলো প্রজেক্ট থাকতে পারে, তাহলে একটা ড্যাশবোর্ড স্যার তাহলে কমপ্লিকেট হয়ে যাবে। অবশ্যই প্রজেক্ট সিলেক্ট করার পরে এটা থাকবে। এক ড্যাশবোর্ড মানে তো এই না যে সব প্রজেক্ট গুলো একবারে দেখবো আমি। ড্যাশবোর্ড মানে হচ্ছে এমন হতে পারে যে এমন আমরা যেভাবে ড্যাশবোর্ড ডিজাইন করব, ড্যাশবোর্ড হতে পারে যে আমার 3টা প্রজেক্ট চলছে, আমি 3টা প্রজেক্টেরই প্রজেক্ট ম্যানেজার, টেস্ট প্রজেক্ট, তো 3টারই আমি হয়তো গ্রাফ দেখলাম যে কত পার্সেন্ট প্রোগ্রেস হয়েছে। হ্যাঁ, তিনটা প্রজেক্টের 3টা খালি গ্রাফের মতো কিছু একটা হতে পারে, পাই অথবা হ্যাঁ বার চার্ট দিয়ে আমি বলে দিলাম যে কোন প্রজেক্ট কত পার্সেন্ট হয়েছে। এরপর আমি কোন একটা প্রজেক্টে যদি ক্লিক করি তখন ওই প্রজেক্টটা একটু ডিটেল আসবে, সেখানে হয়তো থাকবে যে কি পরিমাণ টেস্ট কেস এক্সিকিউট হয়েছে, কি পরিমাণ ডিফেক্ট পাওয়া যাচ্ছে, সেই ডিফেক্টের পাওয়ার রেট কত, কত টেস্ট কেস চালিয়ে কতগুলো ডিফেক্ট পাওয়া যাচ্ছে, এবং ডিফেক্ট ফিক্স হওয়ার রেটটা কেমন, যে আমি ডিফেক্ট রেইজ করেছি আর ফিক্স হয়েছে তার সময়ের
কি বলে অ্যাভারেজ টাইম কত নিচ্ছে এই ডেভেলপাররা, হ্যাঁ, তারপরে কোন কোন ডেভেলপারের কত পার্সেন্ট করে কি বলে ডিফেক্ট রেট কত হচ্ছে, হ্যাঁ, কোন মডিউলের ডিফেক্ট রেট কত, হ্যাঁ, কোন মডিউলটা কত পার্সেন্ট কমপ্লিট হয়েছে, হ্যাঁ, এরকম বিভিন্ন দৃষ্টিকোণ থেকে আমরা দেখতে পারি ডিফারেন্ট ম্যাট্রিক্স দিয়ে। সেই জন্য বলছে যেখানে যে টেস্ট মনিটরিং ম্যাট্রিক্স ডিফাইন্ড ইন দ্য টেস্ট প্ল্যান, যে আমি কি কি দৃষ্টিকোণ, ম্যাট্রিক্সটা কি হবে আসলে, কি নাম্বার আমি দেখতে যাচ্ছি, নাকি আমাকে তাকায় থাকবো খালি টেস্ট প্রজেক্ট চলতেছে ম্যানেজার, আমি খুব বড় বড় চোখ করে তাকায় থাকলাম, হ্যাঁ, এরকম না, প্রত্যেকটা দৃষ্টিকোণ থাকতে হবে আমাকে। ইট ইনভলভস টেকিং অ্যাকশনস নেসেসারি টু মিট দ্য অবজেক্টিভস অফ দ্য টেস্ট প্ল্যান অ্যান্ড ইভ্যালুয়েশন এক্সিট ক্রাইটেরিয়া। তার মানে আমার মনিটরিং মানে হচ্ছে আমি সবসময় এক্সিট ক্রাইটেরিয়া সাথে আমি ম্যাচ করতে থাকবো, যে আমি এই হয়েছে দেখি তো এক্সিট ক্রাইটেরিয়া থেকে কত দূরে আছেন, কত পার্সেন্ট কমপ্লিট হয়েছে, which are referred to as the definition of done বলা হয়। এক্সিট ক্রাইটেরিয়া মানে হচ্ছে definition of done. The evaluation of exit criteria and the test execution as part of the of a given test level may include checking test result and log against specified coverage criteria, যে কোন অংশটা কতটুকু কভার করছে সেই ক্রাইটেরিয়ার উপর ভিত্তি করে আমরা দেখতে পারি যে কত পার্সেন্ট হয়েছে, হ্যাঁ, assessing the level of component or system quality based on the test result and logs, যে আমি কোন মডিউলটা কত পার্সেন্ট কোয়ালিটি রিচ করেছে, হ্যাঁ, এটাও বুঝতে পারি। কারণ একটা মডিউলের কোয়ালিটি বলতে কি বোঝায়, আমি দেখবো যে কি পরিমাণ ডিফেক্ট আসলে ফিক্স হয়েছে, হ্যাঁ, কতগুলা রিস্ক আমরা চিন্তা করেছিলাম সেটা মিনিমাইজ হয়ে গেছে, তার মানে এটা রিস্ক ফ্রি হয়ে যাচ্ছে। ডিটারমাইনিং ইফ মোর টেস্ট আর নিডেড, হ্যাঁ, আরো টেস্ট করা দরকার কিনা সেটা ডিটারমাইন করে। সো টেস্ট প্রোগ্রেস এগেইনস্ট দ্য প্ল্যান ইজ কমিউনিকেটেড টু স্টেক হোল্ডার্স, যারা আছে টেস্টিং এর সাথে জড়িত, হ্যাঁ, বা ইন্টারেস্টেড, হ্যাঁ, যেমন মানে ক্লায়েন্ট কোম্পানির লোক ইন্টারেস্টেড হতে পারে, আমার এক্সিস্টিং কোম্পানি, আমাদের ইন হাউস কোম্পানির ম্যানেজমেন্টও কি বলে এর স্টেক হোল্ডার হতে পারে, ডেভেলপার হতে পারে, টেস্টার তো আছেই, হ্যাঁ, তো সব মিলে যে আমার যে স্টেক হোল্ডার আছে তার সাথে কমিউনিকেট করতে হবে যে মনিটরিং এর রেজাল্টটা কি, ইন টেস্ট প্রোগ্রেস রিপোর্ট, হ্যাঁ, স্টেক হোল্ডার থেকে প্রোগ্রেস রিপোর্ট দিতে হয়, including deviations from the plan and information to support any decision to stop testing, যে আমার এক্সিট ক্রাইটেরিয়া ফুলফিল হয়ে গেছে, আমি কি নতুন কোনো কিছু আবার প্রজেক্ট নেব নাকি এখানে শেষ করে দেব। বোঝা গেছে মনিটরিং এন্ড কন্ট্রোল কি? Then analysis is nothing but a what to test. আমি দেখবো যে আমার স্কোপ কি কি আছে, কি কি কাজ করতে হবে, হ্যাঁ, সেটাকেই হচ্ছে অ্যানালাইসিস করে আমরা চার্টার বানাবো, যে আমরা কি করতে হবে, আমার টেস্ট প্রজেক্টটা কেমন হবে, চার্টার তৈরি করতে হয়। ওকে, অ্যানালাইসিস এর মধ্যে কাজ কি আসলে? প্রধানতম কাজ হচ্ছে আমার টেস্ট বেসিস কে অ্যানালাইজ করা। টেস্ট বেসিস কি জিনিস মনে আছে? এর আগে বলেছিলাম টেস্ট বেসিস, টেস্ট কেস, তার আগে ছিল টেস্ট বেসিস, তাই না? টেস্ট বেসিস কি একজন বলেন? টেস্ট অ্যানালাইসিসের জন্য যে ইনফরমেশন বা ডকুমেন্ট গুলো দরকার। হ্যাঁ, অ্যানালাইসিস এর জন্য দরকার, কিন্তু অ্যানালাইসিস যদি না করতাম তাহলে কি টেস্ট বেসিস আসতো না? কখন যে গেল অ্যানালাইসিস না করলে কি টেস্ট বেসিস হয় না? টেস্ট বেসিস হচ্ছে ডেভেলপাররা যা করেছে সেইগুলো হচ্ছে আমাদের জন্য টেস্ট বেসিস। ডেভেলপাররা যা করেছে
সবই হচ্ছে আমাদের জন্য টেস্ট বেসিস। কারণ ওই টেস্ট বেসিসের উপর ভিত্তি করে আমি টেস্ট ডিজাইন করব তো তা। তো টেস্ট ডিজাইনের কয়টা পার্ট? তিনটা পার্ট। একটা টেস্ট কেস ডিজাইন, আর হচ্ছে টেস্ট ডেটা ডিজাইন, আর হচ্ছে টেস্ট ইনফ্রাস্ট্রাকচার ডিজাইন। সো এই তিনটা কাজ করার জন্য আমার লাগবে কি? কিসের উপর ভিত্তি করব টেস্ট কেস? এই যে টেস্ট বেসিসের উপরে, যেমন ডেভেলপাররা যা কিছু করবে সবই হচ্ছে আমার টেস্ট বেসিস। হতে পারে কোনো সিস্টেম ম্যানুয়াল, হতে পারে এসআরএস, হ্যাঁ, হতে পারে এক্সিকিউটেবল কোড, মানে ডেভেলপাররা যা করবে সবই আমাদের জন্য টেস্ট বেসিস। ক্লিয়ার? জি স্যার। স্যার ম্যানুয়াল তো জেনারেলি ডেভেলপাররা ক্রিয়েট করে না, ওটা বিজনেস অ্যানালিস্টরা ক্রিয়েট করে। সেটা ফাংশনাল রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশন হোক, ইনফারেন্স হোক বা বিজনেস অ্যানালিস্ট ডেভেলপার না? স্যার ঠিক আছে, এবার স্পেসিফিক ভাবে মানে মোর প্রিসাইসলি বলতে তো স্যার ডেভেলপার যারা স্যার ম্যানুয়াল আসলে স্যার মানে কোড করে মানে কে বলেছে ডেভেলপার মানে কোড করে? না স্যার ডেভেলপ তো স্যার মানে অনেক ওয়ে হতে পারে। এবার বিজনেস অ্যানালিস্ট বলতে আমরা মানে ইন্ডাস্ট্রিতে সাধারণ ক্ষেত্রে যেটা দেখি, যারা মেইনলি ক্লায়েন্ট হ্যান্ডেল করে স্যার প্রজেক্টটা মেইনটেইন করে এবং ডেভেলপারের কাছ থেকে টেস্টারের কাছ থেকে নিয়ে সে ক্লায়েন্টের কাছে ডেলিভারি দেয় এবং প্রপারলি প্রেজেন্ট করে। তো স্যার বিজনেস অ্যানালিস্ট স্যার তাদের কার্যপ্রণালীটা আমরা এইভাবেই দেখি, এই পার্সপেক্টিভে স্যার বললাম। অ্যাকচুয়ালি ডেভেলপার মানে হচ্ছে যে টিমটা তৈরি করার জন্য কাজ করে। একটা সফটওয়্যার ডেভেলপ করার জন্য যতগুলো লোক কাজ করে সেগুলা হচ্ছে ডেভেলপার। প্রজেক্ট ম্যানেজার কি ডেভেলপার নাকি? একটা ডেভেলপার কোম্পানি, আমরা যখন বলি ডেভেলপার কোম্পানি, সেই ডেভেলপার কোম্পানি তো বিজনেস অ্যানালিস্ট থাকে, তাই না? তো বিজনেস অ্যানালিস্ট কি রিকোয়ারমেন্টস ডেভেলপ করেছে না? রিকোয়ারমেন্টস স্পেসিফিকেশন কাজ এখন না তো বিজনেস অ্যানালিস্ট করছে, আগে তো সিস্টেম অ্যানালিস্ট করতো। তো সিস্টেম অ্যানালিস্ট কি প্রজেক্ট ডেভেলপার না? আপনাদের ধারণা আছে ডেভেলপার মানে প্রোগ্রামার, কোডিং করে, যে তাই না? জি স্যার। না, স্যার আমাদের ধারণা বললে স্যার বিষয়টা হচ্ছে যে কোম্পানির স্ট্রাকচারটা এভাবে তৈরি করছেন। যেমন স্যার আমাদের ক্ষেত্রে আমরা স্ক্রাম করি বা অন্যান্য জায়গায় স্যার আমাদের যে অফিস প্রোফাইল বা কোম্পানিতে যে আমাদের জন্য যে প্রেজেন্টেশন বা আমাদের যে ম্যানুয়াল ওখানে দেওয়া আছে, ওরা স্যার সবার নিচে এভাবে একটা একটা ডেসক্রিপশন দেওয়া আছে। কেউ টেস্টার, কেউ কিউএ বিজনেস অ্যানালিস্ট এবং যারা কোড করে তারা হচ্ছে ডেভেলপার, ডিইভি। ওইটা তো আপনাদের কোম্পানি হয়তো বলেছে বলে আপনি ধরে নিচ্ছেন, বাট এটা তো আর স্ট্যান্ডার্ড কথা না, এটা প্রোপ্রাইটারি কথা। আপনার অর্গানাইজেশন মনে করছে যে বিজনেস অ্যানালিস্ট ডেভেলপার না, তো বাদ দেন, তাহলে তারে বাদ দিয়ে আপনার প্রোগ্রামার দিয়ে কাজ করেন। আগে তো তাই করতো মানুষজন, প্রোগ্রামারই সব ছিল, কিসের অ্যানালিস্ট, তাই না? বিষয়টা হচ্ছে দুইটা ভাগ, একটা হচ্ছে ডেভেলপিং আর একটা টেস্টিং, ঠিক আছে? ও তাহলে হচ্ছে আমরা ডেভেলপার না, না না, আমরা টেস্টার। বিজনেস অ্যানালিস্ট যারা কোড করে এই দুইটা ক্যাটাগরি হচ্ছে ডেভেলপারের মধ্যে করতেছে, আমরা চালা। টেস্টার ছাড়া টেস্ট ম্যানেজার থেকে শুরু করে টেস্টিং এর সাথে ইনভলভ যারা, তারা হচ্ছে টেস্টার। আর সফটওয়্যারটা বিল্ড করার জন্য যে যে লোকজন কাজ করে তারা ডেভেলপার। সফটওয়্যার বিল্ড করার জন্য বিজনেস অ্যানালিস্ট প্রথম কাজ বিজনেস অ্যানালিস্ট করছে, তাই না? রিকোয়ারমেন্টস ডেফিনেশন কে বানায়? বিজনেস অ্যানালিস্ট। হ্যাঁ, রিকোয়ারমেন্টস না করে দিলে কি সফটওয়্যার বানানো হবে? না। এখন যদি বলেন বিল্ডিং তৈরি করার জন্য আর্কিটেক্ট, ইঞ্জিনিয়ার, সে কি ডেভেলপার না? তাই তো, রাজমিস্ত্রি ডেভেলপার। কারণ ওরা চোখে দেখতে পান তো, ওরা ইট গাঁথতেছে, ও সে ডেভেলপ করছে, ওরা ডেভেলপার। আর আর্কিটেকচার ইঞ্জিনিয়ার কি একটা আঁকায় দিয়ে গেছে, ওইটার আবার ডেভেলপ হলো, ওটাতে কাগজ। আমার মনে হয় ক্লিয়ার হয়েছে ব্যাপারটা, না এখন? আচ্ছা, তো ডেভেলপাররা যা কিছু করবে, যে সমস্ত ডকুমেন্ট তৈরি করবে, সবই হচ্ছে আমাদের কাছে টেস্ট বেসিস। তাহলে টেস্ট অ্যানালিস্টের মূল কাজ হচ্ছে, শুরু হয়েছে অ্যানালাইসিস। অ্যানালাইসিস কি করবে? হচ্ছে অ্যানালাইজিং দ্য টেস্ট বেসিস। হ্যাঁ, appropriate to the test level being considered. ফর এক্সাম্পল কি কি আমরা দেখি,
যে রিকোয়ারমেন্টস স্পেসিফিকেশন, ইউজার স্টোরি, সিমিলার ওয়ার্ক প্রোডাক্টস, হ্যাঁ, দ্যাট ইজ স্পেসিফাইড ডিজায়ার্ড ফাংশনাল নন ফাংশনাল কম্পোনেন্টস অর সিস্টেম বিহেভিয়ার, এই যে এই বিষয়গুলা, এই সবই হচ্ছে আমার কাছে টেস্ট বেসিস আসলে। হ্যাঁ, ডিজাইন such as system, software architecture, design specification, মডেলিং, ইন্টারফেস স্পেসিফিকেশন, হ্যাঁ, ইভেন আপনি যে কি বলে ইউএক্স ডিজাইন করে, এটা তো ডেভেলপিং। এই ডকুমেন্টও আমার কাছে টেস্ট বেসিস। The component or system itself, including code, database metadata and queries and interfaces, যত রকম ইন্টারফেস আছে, ইভেন আরো আছে রিস্ক অ্যানালাইসিস রিপোর্ট, কারণ ডেভেলপার ওখানে রিস্ক অ্যানালাইসিস করেছিল প্রথম, তাই না, প্রজেক্ট স্কোপিং করার সময়। রিপোর্ট which may consider functional, non-functional or structural aspect of the component of the system. আমি একটা সিস্টেমকে ডিফারেন্ট পার্সপেক্টিভ থেকে দেখতে পারি বিভিন্ন ভাবে, তাই না। একটা বিল্ডিং কে যেমন ব্লু প্রিন্ট আকারে দেখতে পারি, সে আমাদের সফটওয়্যারের তো একটা ব্লু প্রিন্ট হতে পারে না, ডিফারেন্ট পার্সপেক্টিভ থেকে ব্লু ডিজাইন হতে পারে। হ্যাঁ, যেমন আমরা বাংলাদেশের ম্যাপের অনেক পার্সপেক্টিভ ম্যাপ দেখেছি, তাই না। সাধারণত আমরা ম্যাপ দেখলে মনে করি রাস্তাঘাট, এগুলো হচ্ছে কমন ম্যাপ। তো এই সমস্ত, এই জন্য আমি এক কথা বলে দিছি যে অল দা টেস্ট বেসিস, যারা হচ্ছে ডেভেলপাররা যা কিছু বানাবে সবকিছু আমাদের কাছে টেস্ট বেসিস, আর সেই টেস্ট বেসিসকে আমরা অ্যানালাইজ করব। যখন আমি অ্যানালাইজ করব, সুবিধা কেন অ্যানালাইজ করছি, দুটা কারণে। টেস্ট ডিজাইন করতে হবে সেই কারণে, আর অ্যানালাইসিসের মাধ্যমে অনেক ভুল ত্রুটি চোখে পড়বে আমার, যে ডেভেলপাররা এই ভুলগুলা করে গেছে। সো আমি রিভিউ এর কাজ করতে পারছি, রিভিউ করা। হ্যাঁ, আমরা ওদের বেসিস গুলাকে রিভিউ করতে পারবো যে এটা ঠিক হয়নি, ওটা ঠিক হয়নি। স্যার এখানে একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে কি এই যে অ্যাপ্রোপ্রিয়েট টু দ্য টেস্ট লেভেল, তার মানে কি আপনার হচ্ছে লাইক যে টেস্ট লেভেল গুলো আছে, ইউনিট, ইন্টিগ্রেশন, এইগুলো লেভেল অনুযায়ী আপনার কি ডকুমেন্ট ডিপেন্ডেন্সি থাকবে, যে আমার আসলে থাকতেই পারে। হ্যাঁ হ্যাঁ, আমি যদি কোন একটা বেসিক্যালি ফাংশনের, বলতে চাচ্ছেন যে আমার সব তো ডকুমেন্ট এট এ টাইম প্রয়োজন নেই। আমি যদি ইউনিট টেস্টিং করি তখন আমার এক ধরনের যেমন কোড প্রয়োজন হচ্ছে, তখন হচ্ছে আমার সোর্স কোড প্রয়োজন হচ্ছে, বা আমি যখন হচ্ছে ইন্টিগ্রেশন চেক করতেছি তখন হচ্ছে আমার অন্যান্য যে এসআরএস বা লাইক রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশন, এই টাইপের ডকুমেন্ট প্রয়োজন হচ্ছে। বিষয়টা এমন কিনা, মানে আপনার ওই যে টু দ্য টেস্ট বেসিস অ্যাপ্রোপ্রিয়েট টু দ্য টেস্ট লেভেল বিং কনসিডার্ড। এখন আমরা তো একসাথে সব কাজ করব না কখনোই, জি কখনোই তো আপনি একসাথে সব কাজ করে শেষ করতে পারবেন না। আমরা তো এই ওয়াটারফল মডেলের মতো যাচ্ছি না যে কাজ শেষ না করা পর্যন্ত আমি কিছুই করব না, আগে আচ্ছা। ডেভেলপমেন্ট কমপ্লিট হবে তারপর আমি কাজ করব। আমার তো শুরু থেকে কাজ হচ্ছে, যতটুকু অংশ হবে ততটুকু আস্তে আস্তে পুরাটাই হয়ে যাবে। প্রত্যেকের ইউনিট টেস্ট করব, প্রত্যেকটা ইন্টিগ্রেশন টেস্ট করব, সবই সিস্টেম টেস্ট করব, এরপরে যাবে রিলিজও দেবো একটা স্প্রিন্ট। হ্যাঁ, আমরা যখন একটা মাইক্রো সার্ভিস রিলিজ দিই, দিতে হবে না, ওখানে সব কাজ করা লাগবে আবার অল্প 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 করে সব। বুঝতে পারছি স্যার। টেস্ট বেসিস এখানে কিছু এক্সাম্পল দিছে আর কিছু না, যে টেস্ট বেসিসের মধ্যে আমার কি কি ধরনের ভুল ত্রুটি আমাদের চোখে পড়বে। এখানে বড় সুবিধা হচ্ছে যখন আমি টেস্ট অ্যানালাইসিস করতে বসেছি, অ্যাকচুয়ালি আমি অ্যানালাইসিস করে কোনো কিছু অ্যাচিভ করার আগে তাদের টেস্ট বেসিসের ভিতরে অনেক ধরনের ভুল দেখতে পাবো, সেই ভুলগুলা আমি ঠিক করে নিতে পারবো, তাই না। তো কি কি হতে পারে, কি কি ডেভিয়েশন থাকতে পারে, অ্যাম্বিগিউটি থাকতে পারে। অ্যাম্বিগিউটি মানে কি, অস্পষ্টতা।
রিকোয়ারমেন্টস বোঝা যাচ্ছে না, অমিশনস থাকতে পারে। আমি একটা রিকোয়ারমেন্ট দিয়েছিলাম কিন্তু আমার ডিজাইনে যারা করেছে অমিট করে দিয়েছে। ইনকনসিস্টেন্স হতে পারে, হ্যাঁ, ইনঅ্যাকিউরেসিস হতে পারে, তারপরে কন্ট্রাডিকশন হতে পারে, হ্যাঁ, সুপারফ্লুয়াস স্টেটমেন্টস হতে পারে। অনেক ধরনের জিনিস আমরা পাবো। যদি কোনো কারণে ভুল থাকে, এই ধরনের ভুলগুলো আমরা পাবো আসলে। সো আইডেন্টিফাইং ফিচার্স টু বি টেস্টেড, কোন ফিচারগুলো আমার টেস্ট করা লাগবে, ডিফাইনিং and prioritizing the test condition for each feature based on analysis of the test basis, and considering functional, non-functional, structural characteristics, other businesses, then and technical factors that level of risk. So আমরা কিছু ডিফাইন দেন প্রায়োরিটাইজিং করব বিভিন্ন ক্ষেত্রের উপর ভিত্তি করে। Then last on the capturing bidirectional traceability between, এটা একবার বলবো কারণ অনেক জায়গায় এই একই কথা আছে। Bidirectional traceability মানে হচ্ছে ফরওয়ার্ড এন্ড ব্যাকওয়ার্ড ট্রেসিবিলিটি যেন আমরা পাই। হ্যাঁ, যেমন ট্রেসিবিলিটি এরকম যে কোনো একটা রিকোয়ারমেন্ট ডকুমেন্টেশনের উপর ভিত্তি করে আমরা কোড করেছি এবং তার উপর ভিত্তি করে টেস্ট করেছি, সেই টেস্ট করার এক্সিকিউশন করেছি, এক্সিকিউশন করে কিছু ডিফেক্ট ধরা পড়েছে এবং সেই ডিফেক্ট আবার ফিক্স করার জন্য ডিফেক্ট ম্যানেজমেন্ট সিস্টেমের মধ্যে দিয়েছি। যে কোনো ক্ষেত্রে আমরা যদি দেখি যে এই যে ডিফেক্টটা আমরা পেলাম কোন টেস্ট কেস থেকে, সো টেস্ট কেস নাম্বার ওখানে আছে। হ্যাঁ, তো এই টেস্ট কেস যদি আমি ব্যাকওয়ার্ড কি বলে ব্যাক স্টেপ দিই, দেখবো যে এই টেস্ট কেস বানানো হয়েছে কোন ফিচারের উপর ভিত্তি করে, সেই ফিচারের সাথে ওই যে ডিফেক্ট একটা ট্রেসেবিলিটি হয়ে গেল, তাই না? সো সামনের দিকে এবং পিছনের দিকে ট্রেস করার স্যার বলে। এখন তো স্যার এশা নামাজ আগাইছে 8:30 এখন জামাত, এই জন্য স্যার 8:25 থেকে আমাদের ব্রেক দিলে সুবিধা হয়। কটা 25? জি স্যার, 8:30 যেহেতু জামাত, ওই 25 থেকে হয়তো আপনার 45 আমরা শুরু করতে পারি। ওকে স্যার আপনাকে ক্লাস কি 7টা থেকে শুরু করতে পারি স্যার? 7টা থেকে, এই যে নামাজের সময় তো এখন 7টা হবে না, তো মাগরিবের নামাজ শেষ করতে গেলে তো 7টা পার হয়ে যায়। জি স্যার, আর কিছুদিন পরে হয়তো হবে, এখন স্যার হবে না, মানে তারপরও মোটামুটি 7টা পার হয়ে যায়। টাইম ঠিকই আছে, স্টার্টিং টাইম 7:30, শুধু 8:40 জায়গায় 8:25 ব্রেক দিলে স্যার আমরা 8:45 শুরু করলাম, এই তো। হ্যাঁ, এশার নামাজটা তো যে কোনো ওই টাইম অনুসারে সেট করে দিলে হবে। জি স্যার। আচ্ছা, এই পেজটা হচ্ছে আমাদের, এখন পড়লে বুঝবেন না সবগুলা পয়েন্ট, এই জন্য এই পেজটা আসলে বুঝে যাবেন আমরা যখন এই কিছু জিনিস শেষ করব চ্যাপ্টার 4-এ যেগুলো আছে, যেমন এক্সপেরিয়েন্স বেসড টেস্টিং, তারপরে হচ্ছে এই যে বিহেভিয়ারাল ড্রিভেন ডেভেলপমেন্ট, বিডিডি, এটিডি, এগুলো হচ্ছে চ্যাপ্টার 4-এ আছে। এই জন্য এগুলো আমরা এখন বুঝবো না, আমরা ওটা শেষ করলে এটা এমনি বুঝে যাব। বাট অ্যানালাইসিসের মূল কাজ হচ্ছে যে আসলে অ্যানালাইজ করা কোনটা টেস্ট বেসিস গুলাকে দিয়ে আমরা ওদের টেস্ট বেসিসকে ঠিক করে ফেলতে পারবো এবং আমরা টেস্ট চার্টার বানিয়ে ভবিষ্যতে যে কোন কোন স্কোপ গুলো আমরা পেলাম সেটার উপর ভিত্তি করে এখন ডিজাইন শুরু করব। এই জন্য টেস্ট ডিজাইনে বলা হচ্ছে টেস্ট অ্যানালাইসিস অ্যান্সার দ্য কোয়েশ্চেন্স হোয়াট টু টেস্ট, while the test design answer the questions how to test. হ্যাঁ, আমরা প্রথমটা বের করেছিলাম যে কি টেস্ট করবো আমরা, কোন কোনগুলা টেস্ট করতে হবে আমার, সেগুলো হচ্ছে টেস্ট অ্যানালাইসিস কাজ। আর ডিজাইন এবার প্রত্যেকটা টেস্ট আমি আসলে কিভাবে করব। আচ্ছা,
তো কাজগুলা কি? কাজগুলোর মধ্যে বলছে ডিজাইনিং, প্রায়োরিটাইজিং টেস্ট কেসেস এন্ড এ সেট অফ টেস্ট কেসেস। সেখানে মূল কাজ হচ্ছে টেস্ট কেসেস। আমরা তিনটা জিনিস বলেছিলাম, একটা টেস্ট কেসেস, এরপর বলছে আইডেন্টিফাই স্পেসিফিক টেস্ট কন্ডিশন, হ্যাঁ, রিকোয়ার্ড টেস্ট ডেটা and evaluate the availability of the test data and or feasibility of generating test data। মানে কি? টেস্ট কেস তো আমরা জানলাম যে টেস্ট কেস টেমপ্লেট অনুসারে টেস্ট কেস হবে। তো টেস্ট ডেটা আসলে থাকা লাগবে ডেটাবেজে বিফোর এক্সিকিউশন টেস্টিং। তো এটার জন্য অ্যাভেলেবিলিটি দেখতে হবে, আর যদি অ্যাভেলেবিলিটি না থাকে তাহলে কিভাবে প্রকিউর করতে হবে। আচ্ছা, দেন ফিজিবিলিটি অফ জেনারেটিং টেস্ট ডেটা। যদি ডেটা না থাকে টেস্ট ডেটা, যে আমি ইনপুট দিয়ে বা কোনো সেট টেস্ট ডেটা পাচ্ছি না, বাট আপনাকে তখন চিন্তা করতে হবে যে হাউ টু জেনারেট, হ্যাঁ, টেস্ট ডেটা, মক ডেটা আর কি, হ্যাঁ, মক করার জন্য টেস্ট ডেটা দিয়ে রাখতে পারি। Then designing the test environment and the identifying any required infrastructures and tools, হ্যাঁ, এগুলা মূল কাজ হচ্ছে টেস্ট ডিজাইনের তিনটা, একটা টেস্ট কেস ডিজাইন, দেন টেস্ট ডেটা ডিজাইন, দেন ইনফ্রাস্ট্রাকচার ডিজাইন, হ্যাঁ, এবং ওটা কানেক্টিং টু টেস্ট এনভায়রনমেন্ট এন্ড অ্যাডজাস্টমেন্ট সিস্টেম। মানে এনভায়রনমেন্টটা তৈরি করাটাই হচ্ছে আমার টেস্ট ডিজাইনের কাজ। তবে তৈরি করা বলতে আসলে ডিজাইন। ক্লিয়ার? Positive test gives proof the functionality and negative test check the handling of error situations. এখানে কিছু ডেফিনেশন দেওয়া আছে, তার ভিতরে টেস্ট ডেটা তো আমরা বললাম অলরেডি যেগুলো থাকা দরকার সিস্টেমে টেস্ট করার জন্য। ইনপুট ডাটা হচ্ছে যেগুলো আমরা এই যে কি ইন করি, যে ডাটাগুলো দিয়ে টেস্ট করবো সেগুলো হচ্ছে ইনপুট ডেটা। টেস্ট কাভারেজ হচ্ছে অলওয়েজ পার্সেন্টেজে কোন অংশটুকু কতটুকু কাভার হলো। ডিগ্রি অফ হয়েছে, ডিগ্রি বলছে যে কত পার্সেন্ট। টেস্ট ওরাকল হচ্ছে এমন একটা টার্ম যেটা অলরেডি কিছু বেঞ্চমার্ক সেট করা থাকবে, যে এইটার সাথে ম্যাচ করে আমি বলে দিতে পারবো যে আসলে এটা রাইট নাকি রং, এবং ওটার সাথে কম্পেয়ার করে আমাকে রেজাল্ট দেবে যে ওকে, মানে মানে অটোমেশনের মাধ্যম ছাড়া আসলে টেস্ট ওরাকল হয় না। নাও টেস্ট ইমপ্লিমেন্টেশন। ইমপ্লিমেন্টেশনের কাজ কি? ইমপ্লিমেন্টেশন ডিজাইন যেটা করা আছে সেটার ইমপ্লিমেন্টেশন, মানে আমি ডিজাইন বেসিক্যালি ডকুমেন্টেশন, আর ইমপ্লিমেন্টেশন হচ্ছে এখন ম্যানুয়াল এন্ড অটোমেশন কাজ করা। সো বলছে ডেভেলপিং প্রায়োরিটিজ ইন দ্য টেস্ট প্রসিডিউরস, ক্রিয়েটিং অটোমেটেড টেস্ট স্ক্রিপ্ট, হ্যাঁ, ক্রিয়েটিং টেস্ট স্যুট ফ্রম টেস্ট প্রসিডিউর and arranging the test suite within the test condition, schedule for efficient test execution and building the test environment। ওই যে তার মানে কি ডিজাইনে যা বলা ছিল সেই কাজগুলো এখানে করছে। and verifying টেস্ট that স্যুটটা কি? ওটা টেস্ট স্যুট টেস্ট স্যুট হচ্ছে এটা কিছু টেস্ট কেস একসাথে যখন চালাই আমরা পর একটার পর একটা টেস্ট কেস চলছে, তখন আমরা এটাকে টেস্ট স্যুট বলি। যে স্যুটটা মানে হচ্ছে বিজনেসের একটা কেসের সাথে মিল করে আমরা বলতে পারি যে এই স্যুটটা চালালে এই বিজনেস প্রসেসটা টেস্ট হয়ে যাবে, বাট ব্যাচ প্রসেসিং আর কি। সেক্ষেত্রে তো স্যার মানে একটা মডিউল স্যার আমরা যেমন করি, যে কোনো একটা ছোটখাটো মডিউল, ওই মডিউলের জন্য তো তাহলে টেস্ট কেস রান করলে একটা টেস্ট সুইটের মধ্যে সেটা হয়ে যাচ্ছে, তাই না স্যার? হ্যাঁ, কোনো একটা স্পেসিফিক টাস্ক কমপ্লিট করার জন্য নাম্বার অফ টেস্ট কেস যদি লাগে এবং সেইগুলো একটা স্যুটের মধ্যে দিয়ে এক্সিকিউশন শিডিউলটা করে দিলে ও কোনটার পর কোনটা চলবে এটা বলে দেওয়া থাকলে অটোমেটিক আমি খালি স্যুট ধরে কল করব আর পুরো টেস্ট কেস গুলো চলতে থাকবে ওই স্যুটে যে কটা টেস্ট কেস আছে টু ফুলফিল এনি বিজনেস প্রসেস। স্যার এইখানে তো টেস্ট স্যুটটা তার মানে শুধু অটোমেশন টেস্টের জন্য প্রয়োজন হচ্ছে। এখন আপনি যদি ম্যানুয়ালি করতে চান তাহলে ওই স্যুটের মধ্যে বলতে হবে যে আমার এই বিজনেস প্রসেসটা
রান করতে হলে এই টেস্ট কেসগুলা আমাকে রান করতে হবে পর পর। এটা আর ম্যানুয়ালি যদি করেন বসে বসে টাইপ করে করে লেখেন। আচ্ছা স্যার, এখানে টেস্ট প্রসিডিউরটা কি বুঝাইছে? টেস্ট প্রসিডিউর হচ্ছে আসলে একটা টেস্ট কেস কিভাবে আসলে লিখতে হবে। আচ্ছা, প্রায়োরিটাইজিং টেস্ট প্রসিডিউর, টেস্ট কেস কিভাবে লিখতে হবে। স্যার আমি টেস্ট কেস তো আগেই লিখে ফেলছি। টেস্ট কেস তো লেখা এক জিনিস, কিন্তু ওটাকে আমি যখন ইয়েতে নিয়ে আসতেছি যে কোনটার পর কোনটা হবে বা প্রসেসটা আসলে কি, প্রসিডিউরটা কি, সেগুলো বেসিক্যালি এক একটা আপনার ইয়ে বলতে পারেন অটোমেশনের স্ক্রিপ্ট টাইপের। হ্যাঁ, যে আমি একটা টেস্ট, নাম্বার অফ টেস্ট কেস অনেকগুলো হতে পারে। এর ভিতরে আমার টেস্টের যে বিষয়গুলো থাকবে, যে কোনটা প্রসিডিউর যেটা হবে, যে টেস্ট প্রসিডিউর, যে আমরা একটা টেস্টটা কিভাবে আসলে রান করতে হয়। মানে প্রথমে হচ্ছে প্রি কন্ডিশন সেট করে নেওয়া, তারপরে হচ্ছে আমার যে ইনপুট যেগুলো আসবে সেগুলা কোত্থেকে আমি পাবো, এবং কম্পেয়ার করার জন্য কোন বেঞ্চমার্কের সাথে আমি কম্পেয়ার করব। এই যে প্রসেসটা, এই প্রসেসটাকে আমরা প্রসিডিউর বলছি। স্যার জি স্যার। আচ্ছা, এবং হচ্ছে ক্রিয়েটিং টেস্ট। হ্যাঁ বলেন। তো আমরা ব্রেক নিতে পারি স্যার। আচ্ছা, তাহলে আমরা ফিরবো কটায়? 45-এ। ওকে, থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম।
আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সবাই আছেন? কি আছেন সবাই নাকি? ওয়ালাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ওকে, আমরা যেখানে ছিলাম সেখান থেকে শুরু করে আবার আমরা ছিলাম ইমপ্লিমেন্টেশনে। টেস্ট ইমপ্লিমেন্টেশনে আমরা বলেছিলাম যে টেস্ট কেস ডিজাইন যা কিছু করি আমরা সেটারই আসলে ইমপ্লিমেন্টেশন হয়। তো আমরা টেস্ট ডিজাইন হচ্ছে কাগজপত্রে করি ডিজাইনটা, আর ইমপ্লিমেন্টেশন বেসিক্যালি বিফোর এক্সিকিউশন। আমার টেস্ট কেস এক্সিকিউশনের জন্য রেডি করার নাম হচ্ছে আসলে ইমপ্লিমেন্টেশন। সো আমরা প্রথম দুইটা অলরেডি পড়েছি। অ্যারেঞ্জিং the test suite within a test execution schedule for efficient test execution. ওই যে সুট আমরা বলেছিলাম যে নাম্বার অফ টেস্ট কেসেস রান ওয়ান আফটার অ্যানাদার, বাট সেই কোনটার পর কোনটা রান করবে ওইটার শিডিউলটা করে দিতে হয় টেস্ট সুইটের ভিতরে, বা টেস্ট যখন আমরা তৈরি করি সেটা টেস্ট কেসের মধ্যে করে দেওয়া যায় যে কোনটা প্রায়োরিটি হাই বা কি ধরনের হবে, হ্যাঁ, সিকোয়েন্সটা কেমন হবে সেগুলো বলে দেওয়া যায়। আচ্ছা, বিল্ডিং দ্য টেস্ট এনভায়রনমেন্ট লাইক যে ইনফ্রাস্ট্রাকচার যেটা আমরা বানাবো, টেস্ট হারনেস, সার্ভিস ভার্চুয়ালাইজেশন, সিমুলেটরস, other infrastructures item, and verifying that everything has been set up correctly. হ্যাঁ, সেজন্য যাতে করে আমরা টেস্ট কেস এক্সিকিউট করতে টেস্ট এক্সিকিউট করতে পারি। Preparing test data and ensuring it is properly loaded into a system. ডেটাবেসের ভিতরে লোড থাকতে হবে। ভেরিফাইং অ্যান্ড আপডেটিং বাই ডিরেকশন, এটা বারবার আরবি বলছিলাম। এই ছিল আমার ইমপ্লিমেন্টেশন। হচ্ছে টেস্ট ডিজাইন অ্যান্ড টেস্ট ইমপ্লিমেন্টেশন টাস্ক আর অফেন কম্বাইন্ড। অনেক সময় ডিজাইন আলাদা করে করা হয়, যে লোকই ডিজাইন করে সেই লোকই অ্যানালিস্ট হিসেবেও কাজ করতে পারে, ইমপ্লিমেন্টেশন ইঞ্জিনিয়ার হিসেবেও কাজ করতে পারে। ইন এক্সপ্লোরেটরি টেস্টিং, এটা চ্যাপ্টার 4 আমরা পড়বো, এক্সপ্লোরেটরি টেস্টিং and other types of experience-based testing, test design and implementation may occur and may be documented as part of the test execution. Exploratory testing যেহেতু আমরা পড়ি নাই, এই জন্য এটা এখানে বললে অতটা ইফেক্টিভ হবে না আপনাদের কাছে। স্যার এক্সিকিউশন বলেন। স্যার আমরা যে ম্যানুয়াল টেস্ট কেস লেখা হয় ওইটা কি টেস্ট ডিজাইনে পড়তেছে নাকি টেস্ট ইমপ্লিমেন্টেশনে পড়তেছে? ম্যানুয়াল যেটা আমরা টেস্ট ডিজাইন কি বলে লেখি হচ্ছে এক্সেল এর ভিতরে, না? হ্যাঁ, এক্সেল অথবা কোনো টেস্ট রেল। তাহলে ইমপ্লিমেন্টেশনই বলবো এটাকে। আচ্ছা, অটোমেটেড স্ক্রিপ্ট লিখি সেটাও ইমপ্লিমেন্টেশনে পড়ে। এটা ইমপ্লিমেন্টেশন, সেটাই। আচ্ছা, এখন হচ্ছে টেস্ট এক্সিকিউশন, মানে আমরা এক্সিকিউট করব, সবকিছু রেডি হয়ে আছে, ইনফ্রাস্ট্রাকচার রেডি, টেস্ট কেস ডিজাইন রেডি, টেস্ট ডেটা রেডি, তার মানে এটা টেস্ট এক্সিকিউশনের জন্য এভরিথিং ইজ রেডি। সো বলছে ডিউরিং টেস্ট এক্সিকিউশন দ্য টেস্ট সুটস আর রান ইন অ্যাকর্ডিংস উইথ টেস্ট এক্সিকিউশন শিডিউল। সো কথা শুনলে মনে হবে যে অটোমেশনের একটা কথা ভাব চলে আসে, তাই না? Test execution includes the following major activities: key recording the IDs, the versions of the test items, and test objects, test tools, test where, এই সমস্তগুলা রেকর্ডিং হবে আমরা যখন টেস্ট এক্সিকিউশন করব, কোনটা চলছে না চলছে।
executing test either manually or by using test execution tool. So comparing actual result with the expected result, analyzing anomalies to establish their likelihood, likely causes. এটা ম্যান্ডেটরি না টেস্টারের জন্য, বাট এগিয়ে রাখা কাজ আর কি, যে কি কি ধরনের অ্যানোমালি পেয়েছি, মানে অ্যানোমালি ভুলগুলা পেয়েছি, হ্যাঁ, এবং সেটার establish their likely causes, কি কারণে হতে পারে। Failure may occur due to defect in the code, but false positive may also occur. False positive মনে আসতো? মানে বাগ হিসেবে রিপোর্ট করা হয় না যেগুলো, হ্যাঁ, মানে ইস্যু মনে করা হয় না যেটা, বাট অ্যাকচুয়ালি ইস্যু। স্যার এই কোনটা? জিনিসটা খুবই কনফিউশন আছে, এটা যদি আরেকটু এক্সাম্পল দিয়ে বুঝাই দিতেন ভালো কোনটা? হতো, পজিটিভ ফলস নেগেটিভটা। ফলস নেগেটিভ যেটা মানে হচ্ছে এটা যে নেগেটিভ, এটা আসলে ভুল নেগেটিভ। আসলে আমি বলতেছি এ তোর না, মানে নেগেটিভ আসলো, মানে এটা ডিফেক্ট না বললাম, কিন্তু আসলে ডিফেক্ট। এটা ফলস নেগেটিভ। আর ফলস পজিটিভ উল্টা, যে ডিফেক্ট যেটা সেটা ফলস, আসলে এটা ডিফেক্ট না, কিন্তু ডিফেক্ট আকারে আসতেছে আমার সামনে। অ্যালোপেশিয়া রোগ জানেন? অ্যালোপেশিয়া না স্যার। অ্যালোপেশিয়া রোগ দেখবেন আপনার আশেপাশে অনেকের থাকতে পারে। যদি চুল পড়ে যায় না, মাথা থেকে মাথার চুল আস্তে আস্তে টাক হয়ে যায়, হ্যাঁ একদম বাল্ড হেডের হয়ে যায় আস্তে আস্তে, তেল তেলা, মানে মাথা, মানে ভিতর থেকে চুল উঠে যায় আস্তে আস্তে, এটাকে অ্যালোপেশিয়া রোগ বলে। আমাদের যে ইমিউন সিস্টেম আছে, সেই ইমিউন সিস্টেমটা নিজের কোষগুলাকেই ফরেন পার্টিকেল মনে করে ডিস্ট্রয় করা শুরু করে, শত্রু মনে করে মেরে ফেলা শুরু করে। এবং এটা শুরু হয় চুলের গোড়া থেকে, চুলের গোড়া, তারপর নখ থেকে। মনে করে যে এটা হচ্ছে রোগ জীবাণু কোষগুলাকে, সে কোষগুলাকে তারা মারা শুরু করে আবার। হ্যাঁ, তার মানে হচ্ছে বেসিক্যালি এ ফলস পজিটিভ, তাই না? ওর কাছে মনে হচ্ছে এটা বাগ বা ফরেন পার্টিকেল, কিন্তু আসলে না। বোঝা গেছে? জান্নাতুল লিমা, বোঝা গেছে? জি স্যার, মানে আমি যেটা বুঝছি ফলস পজিটিভ হচ্ছে ডিফেক্ট মনে হচ্ছে বাট অ্যাকচুয়ালি সেটা ডিফেক্ট না। হ্যাঁ, কারেক্ট। ওই যে পুরুষ মানুষের প্রেগন্যান্সি টেস্ট করে ধরা পড়ছে যে সে প্রেগনেন্ট, সেটা তো ফলস পজিটিভ। আচ্ছা, okay. Reporting defect based on the failure observed, এটা খুব মোস্ট ইম্পর্টেন্ট একটা কাজ টেস্ট এক্সিকিউশনে। টেস্ট এক্সিকিউশন তো সহজ, আমি এক্সিকিউট করব ওয়ান আফটার অ্যানাদার, এবং তার এক্সপেক্টেড রেজাল্টের সাথে আমরা মিলে দেখব। যদি না মিলে তাহলে আমরা ডিফেক্ট রিপোর্ট করব। ডিফেক্ট রিপোর্টটা খুবই ইম্পর্টেন্ট, এমন ভাবে রিপোর্ট করতে হয় যাতে করে এই যে ডিফেক্ট আমি রিপোর্ট করছি সেইটাই তো ডেভেলপাররা আবার এক্সিকিউট করে দেখবে, সেই সিমিলার টেস্ট কেসে এক্সিকিউট করে বলবে যে এই ডিফেক্টটা যেন সে দেখতে পায়। এমন ভাবে রিপোর্ট করতে হবে, এমন ভাবে স্পেসিফাই করতে, তাকে নিয়ে দেখাই দিতে হবে যে আসলে এই যে এটা কিন্তু একটা ডিফেক্ট আমি টেস্ট করতে গিয়ে পেয়েছি। না হলে আপনার যদি বর্ণনাটা যদি সুন্দর না হয় বা এলাবোরেট না হয় বা টু দি পয়েন্টে না হয়, তাহলে
তারা ডেভেলপাররা আপনার ডিফেক্ট রিপোর্ট করার পরে ডেভেলপাররা খুঁজে পাবে না যে আসলে কি বললো, এটা কি ডিফেক্ট বললো, কই আমি তো পাচ্ছি না খুঁজে। তার মানে বুঝতে হবে যে আপনার ডিফেক্ট রিপোর্টিং এ গন্ডগোল আছে, আর আপনি ইউ আর নট দি স্কিলড পারসন ফর ডিফেক্ট রিপোর্টিং। লগিং the outcome of the test execution, pass fail এগুলা সব লগ করা যে কোনটা পাস কোনটা ফেল করছে, then repeating the test activities either a result of action taken for the anomaly and as part of the planned testing. So execution of corrected test, confirmation testing and regression testing, এগুলো সবই হচ্ছে আমাদের রিপিটিভ টেস্ট। সেখানে কিছু ডেফিনেশন দেওয়া আছে, টেস্ট স্যুট, টেস্ট সিকোয়েন্স একই জিনিস, টেস্ট প্রসিডিউর বা টেস্ট সিনারিও, হ্যাঁ, টেস্ট এক্সিকিউশন, টেস্ট লগ অথবা টেস্ট প্রোটোকল বলে। ইউরোপের লোকজন প্রোটোকল বলতে লগ বোঝায়। সেই ডেফিনেশন গুলো আমরা জানি। দেন লাস্ট ওয়ান, দ্য টেস্ট কমপ্লিশন। বলছে যে টেস্ট কমপ্লিশন যখন আমরা করব তার মানে প্রজেক্ট শেষ হয়েছে, কমপ্লিট হয়েছে, তার মানে এক্সিট ক্রাইটেরিয়া ফুলফিল হয়েছে আমাদের। So collect data from the completed test activities to consolidate experience, test wires and any other relevant information গুলাকে ক্যাপচার করা, ওখান থেকে কালেক্ট করা, তাই না? এই ডেটা গুলা নিয়ে অনেক ধরনের কি বলে পার্সপেক্টিভ তৈরি করা যায়, হ্যাঁ, যে এই ডেটাগুলা যেগুলা হচ্ছে অটোমেশন থেকে আমরা পাবো। Test completion activities occur in the project milestone such as where software system is released, যখন একেবারে রিলিজ হচ্ছে তখন একটা মাইলস্টোন টেস্ট কমপ্লিশনের জন্য। এ টেস্ট প্রজেক্ট ইজ কমপ্লিটেড, হ্যাঁ, পুরো প্রজেক্ট যখন কমপ্লিট হবে অথবা ক্যান্সেলড হয়ে যেতে পারে প্রজেক্ট, তো সেখানেও একটা টেস্ট কমপ্লিশন লাগে। And as well project কি বলে ইন আইটারেশন ইজ ফিনিশড, যখন একটা আইটারেশন শেষ হয় আমার একটা টেস্ট কমপ্লিশন শেষ হলো, কারণ এই আইটারেশন শেষ মানে ক্লোজিং করে আসতে হবে তাকে। হুম, test completion include the following major activities, কি কি? Checking whether all defects reports are closed, entering change requests or product backlog items are any defect that remain unresolved at the end of the execution, creating test summary report, a completely wanted summary report to communicate to stakeholders, finalizing and archiving test environment, archive করে ফেলা যাতে পরবর্তীতে আসার সাথে সাথে যেন এটাকে রান করে দেখে দিতে পারি। হুম, environment, test data and test infrastructure and other test ware for later use, এর আর্কাইভ করতে হবে। Then handing over the test wire to the maintenance teams, other project items and or other stakeholders who could benefit from its use. It was analyzing lesson learned from the completed test activities. আমরা কি কি দুর্বলতা পেয়েছিলাম এই প্রজেক্টের, হ্যাঁ, এ পর্যন্ত কি কি কাজ করতে হবে আমাদের, and using
information gathered to improve the test process maturity. Then test process in context. আমাদের মোটামুটি 7টা ইয়ে শেষ হয়েছে। এখন আমরা দেখব যে ডিফারেন্ট কনটেক্সটে আমরা ডিফারেন্ট ভাবে অ্যাকচুয়ালি টেস্টিং গুলা করা যায়। যেমন কনটেক্সট বলতে এটা বোঝায় প্রেক্ষাপট। হ্যাঁ, যে contextual factor that influence the test process. তো contextual বলছে যে contextual বলছে that influence the test process for an organization include but not limited to, যেমন SDLC মডেলটা কোনটা ইউজ হচ্ছে, and the project methodology কি, টেস্ট কোন লেভেলস আমরা কাজ করছি তার উপর ভিত্তি করে। বলছে প্রোডাক্ট এন্ড প্রজেক্ট রিস্ক এর উপর ভিত্তি করে আমরা টেস্ট প্রসেসটা কেমন হবে। আমরা তো স্ট্রেট ফরওয়ার্ড 7টা পড়ে গেলাম, তাই না? সব সময় কি 7টা একইভাবে সব ক্ষেত্রে কি প্রযোজ্য হবে? না। বিজনেস ডোমেইন কোন ডোমেইনের উপর আছে আমি সেটাও একটা কনটেক্সট। Operational constraints including but not limited to be budget and resource, time, scales, complexity, and contractual and irregularity requirements. Then organizational policies, practice, required internal, external standards, অনেক কিছুর উপর ভিত্তি করে টেস্ট প্রসেসটাকে আমরা ম্যাচিউর করতে থাকি। The following sections describe the general aspects of organizational test process in terms of the following. কেমন হবে একটা অর্গানাইজেশন টেস্ট প্রসেস সেটা এগুলোর উপর নির্ভর করছে। কোনটা? টেস্ট অ্যাক্টিভিটিজ এন্ড টাস্ক, টেস্ট ওয়ার্ক প্রোডাক্ট। টেস্ট ওয়ার্ক প্রোডাক্ট কোনটা? বলছে টেস্ট ওয়ার্ক প্রোডাক্ট কি জিনিস ছিল? টেস্ট করার ফলে যে সমস্ত কাজ আমরা তৈরি করি, যেমন টেস্ট কেসেস, টেস্ট ইনফ্রাস্ট্রাকচার ডিজাইন, হ্যাঁ, টেস্ট ইমপ্লিমেন্টেশন করছে যারা। Then traceability between the test basis and আমরা traceability নিয়ে আরেকবার দরকার নেই আমার পড়া। Now test wire কি জিনিস? টেস্ট রিলেটেড যে সমস্ত আউটকাম যেগুলো আসবে প্রোডাক্ট সেটাকে টেস্ট ওয়্যার বলে। যেমন টেস্ট কেস, হ্যাঁ, টেস্টের জন্য যত ডকুমেন্টেশন আছে সবই টেস্ট ওয়্যার। টেস্ট অ্যাক্টিভিটিস দিয়ে তৈরি যে সমস্ত ওয়ার্ক প্রোডাক্ট, দেয়ার ইজ সিগনিফিকেন্ট ভেরিয়েশন অফ হাউ ডিফারেন্ট অর্গানাইজেশন প্রোডাক্ট শেপ, নেম, অর্গানাইজ এন্ড ম্যানেজ দেয়ার প্রোডাক্ট ওয়ার্ক প্রোডাক্টস and proper configuration management to ensure consistencies in the integrity of the work products. যদি কনফিগারেশন ম্যানেজমেন্ট ভালো থাকে তাহলে ওয়ার্ক প্রোডাক্টও ততটা রিচ হবে। Now following test work product যেগুলো আছে, প্রোডাক্ট যেমন প্ল্যানিং সময় আমরা টেস্ট প্ল্যান করেছি প্রসেস, তো টেস্ট মনিটরিং কন্ট্রোল এই কাজের ভিতরে ওয়ার্ক প্রোডাক্ট কি আসতে পারে? হতে পারে টেস্ট প্রোগ্রেস রিপোর্ট, টেস্ট সামারি রিপোর্ট, প্রজেক্ট ম্যানেজমেন্ট কনস্ট্রেন্ট, টেস্ট অ্যানালাইসিস এর ওয়ার্ক প্রোডাক্ট কি হয়? টেস্ট চার্টার, তাই না? টেস্ট ডিজাইনের ওয়ার্ক প্রোডাক্ট কি হয়? 3টা, একটা হচ্ছে টেস্ট কেস, টেস্ট ডেটা আর টেস্ট ইনফ্রাস্ট্রাকচার ডিজাইন। ইমপ্লিমেন্টেশন ওয়ার্ক প্রোডাক্ট কি হবে? টেস্ট প্রসিডিউর হবে, সিকোয়েন্স হবে, স্যুট হবে, এই সমস্ত জিনিসগুলো হবে। এক্সিকিউশন শিডিউল থাকবে। এক্সিকিউশন ওয়ার্ক প্রোডাক্ট কি? টেস্ট এক্সিকিউশন লগ ডকুমেন্ট তৈরি হবে, ডিফেক্ট রিপোর্ট তৈরি হবে, তাই না? টেস্ট কমপ্লিশন ওয়ার্ক প্রোডাক্ট
অনেকগুলা নাম্বারস ফ্যাক্টস পাবো আমরা, যেটা টেস্ট সামারি রিপোর্ট এর মধ্যে ইনক্লুড করতে পারি, and action items for improvement of subsequent project or iterations. Then traceability between test basis and test work products. Traceability কেন আমরা করতে চাই? কারণ ট্রেসিবিলিটি থাকলে খুব সহজেই এক জায়গা থেকে এক জায়গায় যেমন ট্রাভেল করা যায়, কোন জায়গা থেকে কোথায় যাচ্ছে লিঙ্কেজ খুঁজে বের করা যায়, আর লিঙ্কেজ যখন আমি খুঁজে বের করতে পারবো যে কোন কোন জায়গায় এখান থেকে যেতে পারছি, তখন আমার ইম্প্যাক্ট অ্যানালাইসিসটা সহজ হয়ে যায়। বোঝা গেছে কি বললাম? আমরা যদি ট্রেসিবিলিটিটা ঠিক করে ফেলতে পারি যে কোনটার পর কোনটার সাথে লিঙ্ক, মেকিং টেস্ট অডিটেবল, আমরা ট্রেসিবল থাকলে অডিট করতে পারি খুব সহজেই, একদম ধরে 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 অডিট করে ফেলতে পারি যে কোন জায়গায় কি হচ্ছে। মিটিং আইডি গভর্নেন্স ক্রাইটেরিয়া, আইটি গভর্নেন্স যে ক্রাইটেরিয়া থাকে অর্গানাইজেশনের সেটাও মিট করতে পারে। ইমপ্রুভ the understandability of the test progress report and test summary reports to include the status of elements and of the test basis. যেমন requirement that passed their test, the requirement that failed their test, the requirements the relating and technical aspects of the testing to stakeholders in terms of what they can understand. এই ট্রেসিবিলিটি থাকলে সহজেই, অ্যাকচুয়ালি এক কথা আমি যদি বলি যে আমার যদি পুরা জিনিসটা ম্যাপের মতো থাকে যে কোনটার সাথে কোনটা লিঙ্কেজ, গাছের মতো, তাহলে কোনো একটা পাতায় ধরলে আমি জানি যে গোড়ায় কিভাবে আসতে হবে। Then providing information to assess product quality, process capability, and the project progress against the business goal. কোনটার? So আমাদের চ্যাপ্টার শেষ। আমরা এটা তো হ্যাঁ একটু বাকি আছে। রোলস ইন টেস্টিং, রোলস দুইটা সাধারণত, একটা ম্যানেজমেন্ট রোল আর একটা টেস্টিং রোল। আমরা প্রথমে বলেছিলাম যে হেড আর বডির মতো, যে আমার মাথা আর বাদ বাকি অংশগুলা সব। তো টেস্ট ম্যানেজমেন্ট বেসিক্যালি টেস্ট ম্যানেজার থাকে আর বাদ বাকি সবাই টেস্টিং রোল। So overall responsibility of test process, the test team and leadership of the test activities is mainly focused on activity of the test planning, test monitoring control, and test completion. এই চারটা কি বলে আমার তিনটা হচ্ছে প্রজেক্ট টেস্ট ম্যানেজারের কাছে থাকা উচিত। টেস্টিং রোলে কি থাকবে? ওভারঅল রেসপন্সিবিলিটি অফ দ্য ইঞ্জিনিয়ারিং টেকনিক্যাল অ্যাসপেক্টস অফ টেস্টিং and is mainly focused on the activities that test analysis, test design, test implementation, test execution সবগুলো। তার মানে বেসিক্যালি দুইটা ভাগে ভাগ করা, যেটা ম্যানেজমেন্ট টাস্ক আর একটা হচ্ছে ইঞ্জিনিয়ারদের কাজ। তো এই হচ্ছে আমাদের মোটামুটি কথাবার্তা হলো। আমরা একটা ছোট্ট এক্সাম নিয়ে নেব। ছোট্ট এক্সামটা হচ্ছে মাত্র 7টা কোয়েশ্চেন, প্রতিটা কোয়েশ্চেনের জন্য সময় বরাদ্দ থাকবে হচ্ছে 1.5 মিনিট করে, আর তার মানে 7টা কোয়েশ্চেনে 10.5 মিনিটের মধ্যে হয়ে যাওয়ার কথা। বাট আপনারা আজকে রিল্যাক্স মোডে পরীক্ষা দেবেন,
তবে যা দেবেন নিজে করবেন, একজনের সাথে কমিউনিকেট করার চেষ্টা করেন না, হ্যাঁ? কারণ এটাতে এমন না যে পাস করলেই হয়ে গেল। আইএসটিকিউবির পরীক্ষায় পাস করলে পাস ধরা হয়, আর এছাড়া এগুলাতে পাস ফেল কোনো বিষয় না। আমরা এখানে দিয়ে দিলাম। আর একটা হচ্ছে ক্লাসরুমে দেওয়া আছে। আপনারা পরীক্ষা দেওয়া হয়ে গেলে আপনারা অফ চলে যাবেন। আমি এখান থেকেই ক্লোজ করে দিচ্ছি এখন। আমরা নেক্সট ক্লাসে রিভিউ করব এক্সামটা, হ্যাঁ? স্যার এক্সাম শেষ হলে মানে ক্লাসও শেষ। ক্লাস শেষ। আমি এখনই ক্লাস বন্ধ করে দিচ্ছি, মানে আমি রেকর্ড বন্ধ করে দেব, কারণ এরপরে আমার এক্সামের রিভিউটা হবে নেক্সট ক্লাসে। আপনারা এখনই বসে পরীক্ষা দিয়ে শেষ করবেন, হ্যাঁ? ঠিক আছে, শুরু করে দেন। ওকে, খোদা হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।